অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যত কম থাকবে ততই ভালো, এএফপিকে বললেন ডক্টর ইউনূস। সংস্কারের গতির ওপর নির্ভর করছে নির্বাচন। আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল, রায় হাইকোর্টের। বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্র সচল করার নির্দেশ। এবং মা পরপারে, বাবা কারাগারে, নবজাতক দুই বোনকে নিয়ে দিশেহারা গোপালগঞ্জের শিশু সাজ্জাদ। দেখভালের নির্দেশ আদালতের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। ডক্টর ইউনূস আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। এরপর নির্বাচন দেয়া হবে। নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর। কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায় মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ঘোষণা করে আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন। আদালত বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত যেন উৎপাদনে যেতে পারে সেই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন সহ সুশৃঙ্খলার প্রতি অধিকতর যত্নশীল হওয়ার জন্য অধিনায়ক ও অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে খুলনা জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সম্মেলনে সেনাবাহিনী আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে সেনা সদর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফারসেমন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত এক মাস আগে জন্ম নেয় 13 বছরের শিশু সাজ্জাদ মোল্লার যমজ বোন। এর এক সপ্তাহ পরই তার মায়ের আবার মৃত্যু হয়। গত সপ্তাহে রাজনৈতিক মামলায় কারাবন্দী হন দিনমজুর বাবা জামাল মিয়া। এমন অবস্থায় দুগ্ধপোষ্য দুই বোনসহ 3 বোনকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন পার করছে সাজ্জাদ গোপালগঞ্জের কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার বড় ছেলে ও স্থানীয় এম খান উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। প্রতিনিধি ইমরান হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিকুল ইসলাম। 2 সন্তানকে জন্ম দিয়ে মারা গেছেন স্ত্রী। সদ্যজাত 2 সন্তানকে নিয়ে দুচোখে যখন আধার, ঠিক তখনই কারাগারে বন্দী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামাল মিয়া। মাকে হারিয়ে ও বাবা গ্রেপ্তার হওয়ায় সদ্যজাত 2 বোনকে নিয়ে অথৈ সাগরে ছোট 2 ভাই বোন। কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে সাথী বেগম যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার 6 দিন পরই পরপারে পাড়ি জমান। এরপর শুক্রবার তার স্বামী জামাল মিয়াকেও হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় কারাগারে। আমি কোনো অবস্থায় নাই, আমি এই যে ক্যাম্পারে পালবার মানুষ আর বাপের তো নিচে লাগু নিয়ে যান, আমার কোনো দাবি নেই। আমি কিভাবে পালবো? আমার স্যারের কোনো কেস নেই, মামলা নেই। কাল আজকে আমাকে লাগে আমি সকালে আসছে নিয়ে গেছে। সদ্য জন্ম নেওয়া 2 বোনকে নিয়ে বিপাকে পড়েছেন 13 বছরের শিশু সাজ্জাদ মিয়া ও 7 বছরের বোন ফারিয়া। ছোট 3 বোনকে নিয়েই অথৈ সাগরে নিমজ্জিত হয় সাজ্জাদ। সদ্যজাত 2 বোনকে দেখাশোনা করছেন নানি ও দাদি, আর এলাকাবাসীর সহযোগিতায় চলছে এখন সাজ্জাদের পরিবার। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের প্রতি আহ্বান
প্রতিবেশীদের। হতদরিদ্র সাধারণ দিনমজুর, কোথায় ঘোনাঘোরা মামলা হয়েছে, মারামারি হয়েছে, সেইখানে কোটালীপাড়া চিত্রাপাড়া গ্রামের সাধারণ একজন দিনমজুর জামাল মিয়া এর ধৈর্য নিয়ে জেল হাজতে প্রেরণ করে মারার মামলা দিয়া, এটা খুবই নিন্দনীয়। এর আমরা তীব্র নিন্দা জানাই। যে মামলাটা তো ঢুকাইতে হয়েছে, তখন যে ঘোনাপাড়া যে মার্ডারটা হয়েছে তখন থেকে বাসায় ছিল, সে বরিশাল তার স্ত্রী নিয়ে দৌড়াদৌড়ি করছে, তো সে কিভাবে এই মামলায় ঢুকাইলো? 17 তারিখ করে আমাকে এটা করছে। এই বাচ্চাকে কিভাবে আছেন, যদি আপনারা এটা কোনো কিছু না করেন তো বাচ্চাকে নিয়ে যান আপনারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। এদিকে এই শিশুদের দেখভাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সমাজসেবা অধিদপ্তর ও গোপালগঞ্জের ডিসিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সব প্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদালতে এই বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার নাজিয়া কবির ও ব্যারিস্টার সিফাত মাহমুদ শুভ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, সাজিয়া আফরিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। এছাড়াও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে আদালতে আদেশের কথা সংশ্লিষ্টদের জানিয়ে দিতে বলা হয়েছে। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হাসান বলেন, ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যা ৭টায় তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্লা গ্রামের মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ না করেও অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা হবার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা সহ নানা পেশার মানুষজন গণস্বাক্ষর দিয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রশাসনে অভিযোগ দায়ের করেছেন। ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। মানিকগঞ্জ থেকে আবি হাসানের রিপোর্ট জানাচ্ছেন সানজিদা হক। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইলা গ্রামের মৃত কসির উদ্দিনের পুত্র নাসির উদ্দিন। মুক্তিযুদ্ধের ৫২ বছর পেরিয়ে গেলেও নাসির উদ্দিন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে কখনোই দাবি করেননি। কিন্তু গত বছর নাসির উদ্দিন হঠাৎ স্থানীয় এলাকাবাসীকে জানায় মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে, তার নামে মুক্তিযোদ্ধা ভাতা ও সরকারি পাকা বিড়িনিবাস পাস হয়েছে। এ খবরে তার এলাকাসহ উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাগণ হতভম্ব হয়ে পড়েন ও প্রতিবাদ করেন। এলাকাবাসী জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থক হওয়ার সুযোগ নিয়ে প্রভাবশালীদের ম্যানেজ করে মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠিয়েছেন নাসির। উক্ত নাসির উদ্দিন একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সে জীবনে কোনোদিন বাংলাদেশের কোনো জায়গায় যুদ্ধ অংশগ্রহণ করে নাই, বা আমরা কেউ জানি না, গ্রামের ময়মুরব্বীরাও জানে না। উপজেলা চেয়ারম্যানের দ্বারা এগুলা সব সংগঠিত হয়েছে। ফটোসাপ উনিই বানাইছে মুক্তিযোদ্ধা, মোটা অঙ্কের উৎকোচ নিয়ে। ওনার ভয়ে আমরা কোনো কিছু বলি নাই। অনেক জোর শক্তি সে খাটাইছে, অনেক শক্তি খাটাইছে, সে তার শক্তি ছিল এইসব আওয়ামী লীগ সরকারের কাজে। উনি যৌথভাবে মানে এটা জোরাজুব্বি করে উনি যেমনি হয়েছে, লাস্টে উনি হয়েছে, এই কয়েকদিন ধরে উনি হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কাউন্সিলরের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, নাসির উদ্দিনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের তথ্য সঠিক নয়। নাসির উদ্দিনকে কোনো মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে দেখি নাই, বা এমনি যে মুক্তিযুদ্ধ করছে এ বিষয়ে ভালো তথ্য নাই। যদিও নাসির উদ্দিনের দাবি তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, ষড়যন্ত্র করে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলা হচ্ছে। এই মাত্র ১ বছর ২ বছর যাবৎ আমার পিছনে বারবার অভিযোগ দিতেছে, বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় পর্যন্ত অভিযোগ দিছে, কিন্তু এইগুলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাসির উদ্দিনের নাম বাদ দিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্থানীয় কয়েকশো ব্যক্তির স্বাক্ষর সহ অভিযোগ জমা দেয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন জেলা প্রশাসকও। তিনি জানালেন, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নাসির উদ্দিনের বিরুদ্ধে।
অভিযোগটি পেয়েছি। আমাদের সরকারের যেই সমস্ত নীতিমালা আছে বর্তমানে, কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধা থেকে থাকেন তাহলে সেগুলো একটা বাছাইয়ের মাধ্যমে নির্ধারিত হবে এবং নির্ধারিত হলে সেটার দায় দায়িত্ব যিনি ভুয়া মুক্তিযোদ্ধা তাকেই বহন করতে হবে। অতি দ্রুত নাসির উদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। ৩৪ বছরও সরানো হয়নি চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিলে সরকারি সড়কে প্রতিবন্ধক গেট। এতে বিপাকে রয়েছেন গ্রামের কয়েক হাজার মানুষ। ১৯৯১ সালে মির্জাখিল গ্রামের কুতুবপাড়া এবং আশপাশের সাধারণের চলাচলের একমাত্র রাস্তাটির প্রবেশ মুখেই লোহার গেট দিয়ে বন্ধ করে দেয় একটি মহল। সবশেষ চলতি বছরের ৫ সেপ্টেম্বর গেটটি অপসারণের জন্য মহামান্য হাইকোর্ট স্থানীয় তারিকুল ইসলামের আবেদনের নিষ্পত্তিতে রুল জারি করেন। তারই প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন ৩ নভেম্বর সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উক্ত বিষয়ে একটি নির্দেশনা পেয়েছেন, মূল কপি হাতে পেলেই জেলা প্রশাসকের পাঠানো নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অনতিবিলম্বে গেটটি খুলে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। ভূমি অফিসে সেবা গ্রহীতাদের দুর্ভোগের চিত্র নতুন নয়। সেবার মান বৃদ্ধি ও দুর্নীতি ঠেকাতে ডিজিটাল সেবা চালু হলো, কমেনি অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্য। উল্টো নানান অজুহাতে বেড়েছে ঘুষ লেনদেন সহ অনিয়মের চিত্র। এমনই সব অভিযোগের তীর ছুটেছে এবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ভূমি অফিসের বিরুদ্ধে। সাইদুর রহমানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবুলিয়া ভূমি অফিসে সেবার নামে হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। নামজারি, জমাভাগ, খাজনা খারিজ সহ প্রায় সব কাজে দিতে হয় ঘুষ। এমনকি ঘুষ নিয়েও দিনের পর দিন সেবাগ্রহীতাকে ঘোরানোর অভিযোগ রয়েছে। আর এসব অপকর্মে অভিযোগের তীর শিমুলিয়া ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা রাকিব হাসানের বিরুদ্ধে। বাড়িতে যে আজই টাকা পাঠাই দিতে বলছে, আমি বলছি যে ৩,০০০ বলছে, আর ৩,০০০ আর কি কাগজটা দিবে, পরে আবার দিয়ে নিতে বলছে। ২৫,০০০ টাকা দিলে খারিজ দিয়ে দেব। এখন মনে করেন আমার টাকা আমি দিব কোন থেকে টাকা, আমি তো গরিব মানুষ, এটা দাবি খারিজ আমার করা দরকার। আমি খারিজ করতে না পারি, টাকাটা কোন থেকে গোস করবো টাকাটা। মাসের ভিতরে কতবার ঘুরি ভাই, তা বলার মতো নাই। ঘুরতে ঘুরতে এখন এই অবস্থা। আজকে আসলাম, দেখি আজকে কি হয়। ৪,৫০০ টাকা দিছি, এখন আমার খারিজ দেয় নাই। এটা শাস্তি চাইছি এবং আমার খারিজ চাইতেছি। কিছুদিন বলছে যে টাকা ১০,০০০-এর মতো লাগবো, আবার কালকে বিকালে বলতেছে যে টেপরা যাওয়া লাগবো, এই সিলেট কথা বলবো। কিন্তু এই সিলেট ওইসঙ্গে কইছে রাতে কথা, রাতে কথা বলার কথা ছিল, তা আমি আশা পারি না আর কি। ডিজিটাল ভূমি সেবার কথা থাকলেও সার্ভার সমস্যা দেখিয়ে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন এই ভূমি কর্মকর্তা। যখন সার্ভার ডাউন হয়, যখন কাজ করে তখন সার্ভার ডাউন হয়, তখন তার আমাদের কিছু করার নেই। আমাদের এখানে টাকা নেওয়ার তো সুযোগ নেই না, টাকা জমা দিতে হয় অনলাইনে, বিকাশে, হাতে কারোর সুযোগ নেই। এদিকে এসব দেখভালের দায়িত্বে থাকা শিবালয় উপজেলার সহকারী কমিশনার এস.এম. ফয়েজ উদ্দিন সব জেনেও কিছুই জানেন না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে দায় সারেন তিনি। না, আমার কাছে এরকম কেউ কোনো লিখিত অভিযোগ জানে, যদি এরকম লিখিত অভিযোগ পাই তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ভূমি অফিসের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার দাবি সেবাগ্রহীতাদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। সারা দেশের মতো রাজধানী মিরপুরে কর্মী সভা করেছে বিএনপি। রূপনগর থানার আরামবাগ ঈদগাহ মাঠে এই সভা হয়। রূপনগর থানা যুবদলের ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডে কর্মী সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ সহ আরও অনেকেই। বাংলাদেশে প্রত্যেকটি বাজারে দ্রব্যমূল্য। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউআইটিএস-এর সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হাসান ভুইয়া। এরপর আরও উপস্থিত ছিলেন প্রক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ডক্টর সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান,
UITS এর ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শুভ দাস সহ আরও অনেকে। নবগঠিত এই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন মৃধা। গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। দুপুরে কাকরাইলে আইডিইবি ভবনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ড্যাবের যুগ্ম মহাসচিব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অ্যাবের মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ ও আইডিইবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন সহ আরও অনেকেই। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের বেড়েই চলেছে সবকিছুর মূল্য। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি মধ্যবিত্ত নিম্নবিত্তদের ফেলেছে বিপাকে। এই জন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। যদিও বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানালো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলছে নিত্যপণ্যের দাম। হাতের নাগালে নেই শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস কোনো কিছুই। নারায়ণগঞ্জের বাজারে অধিকাংশ সবজির দামই প্রায় ১০০ টাকা। এর মধ্যে সিমের কেজি ১৬০ টাকা, বরবটি ১০০ টাকা, ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা। দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, আদা ২৮০ টাকা এবং রসুন ২২০ টাকা, নতুন আলু ১২০ টাকা ও পুরনো আলু কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও নেই স্বস্তি। ব্রয়লার মুরগি ১৯০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। দেশি মুরগি ৫২০ টাকা এবং লেয়ার মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের এমন অস্থিরতার জন্য সিন্ডিকেটের কারসাজি ও সরকারের উদাসীনতাকেই দুষছেন সাধারণ ক্রেতারা। সঠিক দ্রব্যমূল্য নির্ধারণ করার জন্য মনিটরিং সেল গঠন করা এবং সেই মনিটরিং সেলের মাধ্যমে ন্যায্য মূল্যে যাতে করে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারে, তাদের জীবনযাপন করতে পারে স্বাভাবিকভাবে, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা। কাঁচামালের দাম বাদ দিই এবং তেল, পেঁয়াজ, রসুন, আদা সবই দাম বাদ দিই। আমার খাইতে খুব কষ্ট, 3 বেলা আমরা খাইতে পারি না, খুব কষ্টে আছে। আবেদন আছে সরকারের কাছে, আমরা দাবি নিয়ন্ত্রণ থাকতে চাই। সরকারের কাছে দাবি বলতে একটাই, যে জিনিসপত্রের দামটা কমিয়ে দাও। এদিকে সংশ্লিষ্টরা বলছেন বাজার নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। কারসাজি করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি ভোক্তা অধিকারের কর্মকর্তাদের। আড়তদারদের সাথেও আমরা কথা বলে বাজারটা যাতে ঊর্ধ্বগতির দিকে না যায় সেটা আমরা চেষ্টা করেছি এবং বর্তমানে ডিমের বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে। পরবর্তীতে আমরা চাউলের বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আমরা ভোক্তা পর্যায়ে যেসব মুদি দোকানের যে বিভিন্ন বিষয় তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোল্ড স্টোরেজ পর্যায়ে যেসব আলুর দামের বৃদ্ধির ব্যাপারেও আমরা কাজ করছি। আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে আমাদের সহ অন্যান্য জেলায় আমরা যোগাযোগ রাখছি যাতে অতিরিক্ত কেউ আলুর দাম বৃদ্ধি না করতে পারে। আমাদের অভিযান প্রতিদিনই চলছে এবং এ ধারা অব্যাহত থাকে। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি সব মহলের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অস্থিতিশীল সুতার বাজার ও বিদেশি কাপড় আমদানির কারণে লোকসান গুনছেন নরসিংদীর টেক্সটাইল শিল্প মালিকরা। বছরের পর বছর অব্যাহত লোকসানের ফলেই হুমকির মুখে দেশের এই শিল্পকে বাঁচাতে অবাধে কাপড় আমদানি বন্ধ ও সুতার দাম নির্ধারণের দাবি জানিয়েছেন নরসিংদীর টেক্সটাইল শিল্প মালিকরা। সিদ্দিকুর রহমান ইমনের তথ্যচিত্রে এই চিত্র রিপোর্টে দেখুন বিস্তারিত। নরসিংদী জেলার শেখেরচর, বাবুরহাটের বেশিরভাগ বস্ত্র ব্যবসায়ীরাই উত্তরাধিকারী সূত্রেই উৎপাদন করছেন কাপড়। দেশীয় কাপড়ের চাহিদা প্রায় 70 থেকে 80% কাপড় উৎপাদন হয়ে থাকে এইসব টেক্সটাইলে। কিন্তু বারবার সুতোর দাম বৃদ্ধির কারণে এইসব টেক্সটাইলে উৎপাদন খরচ বাড়লেও দেশীয় বাজারে বাড়ছে না কাপড়ের দাম। অব্যাহত লোকসানের মুখে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন অনেকেই।
গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে পাউন্ড প্রতি সুতোর দাম বেড়েছে 18 টাকা। এতে গজপ্রতি কাপড়ের উৎপাদন খরচ প্রায় 4 টাকা বেড়ে গেলেও বাজারে মিলছে না কাপড়ের কাঙ্ক্ষিত দাম। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের অভিযোগে দাম বেড়েছে। বছরের বেশিরভাগ সময়ই লোকসান গুনতে হচ্ছে তাদের। সুতার দাম বৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। দেখা গেছে কোনো কথা নাই বাতি নাই, সুতার দাম বাড়ায় দিতেছে। এটার দাম আমরা কোনো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাই না। আমাদের দেখা গেছে সুতার দাম বাড়াতে আমাদের যে এই পড়তা এতে যে অনেক খরচ বেশি দিতেছে। এতে আমরা দেখা গেছে আমাদের যে পড়তা দিতেছে পড়তা অনুযায়ী আমরা বিক্রি করতে পারতেছি না। আর আমাদের দেশে যে সুতার দাম, এই সুতার দামের তুলনায় বিদেশেতে যে কাপড়টা আসতেছে এতে কম্পেয়ার করে আমরা অনেক মার খেয়ে দিতেছি। তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার সুতো ব্যবসায়ীদের। তাদের মতে আন্তর্জাতিক বাজারে তুলার দাম বৃদ্ধি সহ নানা কারণে সুতোর দামও ওঠানামা করে। সুতার বলতে কোনো সিন্ডিকেট নাই ভাই, এটা একদম সম্পূর্ণ একটা ভুয়া কথা। এটা ভুয়া কথা বলতে সুতার সিন্ডিকেটটা কেমনে থাকবে? আপনার সুতার যদি আমদানি যদি কম থাকে আপনার দামটা কি বাড়বে না? অরিজিনালি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেশি কিনা এটা যারা তুলার ব্যবসা করে এরা বলতে পারবে। দফায় দফায় সুতোর দাম বৃদ্ধির ফলে এই শিল্পটা একটি হুমকির মুখে পড়ছে বলে জানালেন নরসিংদী চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রিজের এই নেতা। এই দামগুলো দেখা যাচ্ছে যে আজকে একটা দাম হচ্ছে, বিকেলবেলা একটা হচ্ছে, পরের দিন আরেকটা হচ্ছে, তার কোনো টাইম ফ্রেম নেই। অথচ সুতার সাথে যে জড়িত থাকে তুলার দামটা কিন্তু একটা নির্দিষ্টভাবেই থাকছে। এরা অযৌক্তিকভাবে এই দামগুলো বৃদ্ধি করছে, ফলে কাপড়ের যে কস্টিংটা তাঁতিদের বেড়ে যাচ্ছে। তারা কিন্তু মার্কেট থেকে সেই বাড়তি দামটা পাচ্ছে না। বাড়তি দাম না পাওয়ার কারণে ছোট ছোট যে ফ্যাক্টরিগুলো আসছে এগুলি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশীয় বস্ত্রশিল্পের মন্দাভাবের কারণে ব্যাংক ঋণের ফাঁদে পড়ে ছোট বড় উদ্যোক্তারা পড়ছেন বিপাকে। তাই শিল্প টিকিয়ে রাখতে সুতোর দাম কমানোর দাবি ব্যবসায়ীদের। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন। এবার খেলার খবর। ক্রিকেট। 4 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে 11 রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তোলে 6 উইকেটে 219 রান। দলের হয়ে সর্বোচ্চ 56 বলে 107 রান করেন তিলক ভার্মা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 208 রানের। রেকর্ড গড়া এই ম্যাচে 11 রানের জয় পেয়েছে ভারত। এই জয়ে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। টি-20তে এক বছরে সবচেয়ে বেশিবার 200 বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ডটাও এতদিন ছিল যৌথভাবে ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের দখলে। এবার বাকিদের পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজের করে নিল ভারত। 2024 সালে এই ম্যাচসহ মোট 8 বার 200 বা তার বেশি রানের ইনিংস খেলেছে তারা, যা আন্তর্জাতিক টি-20 ক্রিকেট তো বটেই, টি-20তেও এক পঞ্জিকা বর্ষে কোনো দলের সর্বোচ্চ এটি। দর্শক, এশিয়ান টেলিভিশন নিউজ আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যত কম থাকবে ততই ভালো, এএফপিকে বললেন ডক্টর ইউনূস। সংস্কারের গতির ওপর নির্ভর করছে নির্বাচন। আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল, রায় হাইকোর্টের। বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্র সচল করার নির্দেশ। এবং মা পরপারে বাবা কারাগারে, নবজাতক 2 বোনকে নিয়ে দিশেহারা গোপালগঞ্জের শিশু সাজ্জাদ। দেখভালের নির্দেশ আদালতের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ। দেখা আমাদের